দর্শকরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা খুলমখুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। এবং আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনার জন্য আনতে চাইছি, আপনারা জানেন গতকাল আসাম প্রদেশ কংগ্রেস থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে এবং সেই বিবৃতিতে কয়েকজন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে এবং এই পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে হঠাৎ কোনো ধরনের কাউকে কিছু না জানিয়ে। অর্থাৎ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে গৌরব গগৈ দায়িত্ব নেওয়ার পর অনেক কিছু যে পরিবর্তন হচ্ছে এবং এই কাজ করার যে ধরন, যে কৌশলগত যে পরিবর্তন ঘটছে, সেটার একটা স্পষ্ট নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, এই যে কমিটি তৈরি করা হয়েছে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বরাক থেকে মাত্র একজনই পেয়েছেন, পাপন দেব। এবং কেন পাপন দেব পেয়েছেন এ নিয়ে বরাকের 3 কংগ্রেসে নানা ধরনের প্রশ্ন উঠছে। যেখানে কংগ্রেসের আরও নেতারা ছিলেন, সেখানে কেন পাপন দেব পেয়েছেন এটা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পাপন দেব 2015 সালে শিলচর যুব কংগ্রেসের যেটা ভোটে সাংগঠনিক নির্বাচনে তিনি সভাপতি পদে জয়ী হয়েছিলেন। এর আগের বার তিনি সহসভাপতি হয়েছিলেন এবং প্রদেশের দায়িত্ব পালন করেছেন, সেবাদলের দায়িত্ব ছিলেন। ঠিক এতটা করার পর তার এই বেসিক ক্যারিয়ারের জায়গা থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং যেখানে আরও তাবড় নেতা ছিলেন, সেখানে পাপনকে পর্যবেক্ষক নিযুক্ত করাটা একটা অন্য প্রশ্ন উঠছে কংগ্রেসের অন্দরমহল থেকে। এবং গৌরব গগৈ কেন এখানে পাপন দেবকে বাছাই করলেন, এটা নিয়েও কংগ্রেস মহলে নানা ধরনের কথাবার্তা উঠছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং এই যে কথাবার্তাগুলো উঠছে, এতে কংগ্রেসের রাজনীতিতে একটা নতুন সমীকরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা জানেন যে গৌরব গগৈ দায়িত্ব নেওয়ার পর, প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমরা দেখছি সারা রাজ্য জুড়ে গৌরব গগৈ প্রচারে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিদিন বক্তব্যের একটাই মাত্র টার্গেট হচ্ছেন গৌরব গগৈ। এবং গৌরব গগৈয়ের পাকিস্তান যুগ, এটাকে বারবার আনা হচ্ছে। এবং এই যে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে, এই পর্যবেক্ষকদের বৈঠক আগামী 11 তারিখ গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এবং এই বৈঠকের পর 2026 সালে কংগ্রেসের রণনীতি কি হতে পারে, এটা নিয়েও একটা সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শকরা, এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসে নানা ধরনের পরিবর্তন হতে পারে, বিভিন্ন জেলা কমিটিগুলো রদবদল হতে পারে, এ ধরনের নানা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কিন্তু এটাই আশ্চর্যের কথা, যেখানে তাবড় নেতা বরাকে রয়েছেন, যেখানে অনেকেই আছেন, সেখানে কেন পাপন দেবকে এখানে বাছাই করা হলো, গৌরব গগৈ কেন পাপন দেবকে এখানে বাছাই করলেন, এই প্রশ্নটা কিন্তু সাংঘাতিকভাবে উঠে আসছে। এবং যেটা আমি বারবার বিশ্লেষণ করতে চাইছি, আসলে 2011 সালে গৌরব গগৈ যখন শিলচরে এসেছিলেন, তখন তিনি রাজনীতিতেও পদার্পণ করেননি। এবং সেই সময় কংগ্রেসের এখানকার যারা ছিলেন, তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লবির লোক ছিলেন। তো সেই সময় যে সভাগুলো হয়েছিল, সেখানে পাপন দেব অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাকে। কিন্তু পাপন দেবকেই দায়িত্ব দেওয়ার অর্থ আমি এখনই এটা বলছি না যে পাপন দেবকে আগামীতে বরাকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হবে, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু এটা ঘটনা যে বরাক উপত্যকা থেকে খালি একমাত্র পাপন দেবকে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এবং এই নিযুক্ত করার ফলে আগামীতে কংগ্রেস রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে বা কংগ্রেস রাজনীতি কোন দিশায় যেতে পারে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানে হাইলাকান্দি, করিমগঞ্জ এবং শিলচরে তাবড় নেতারা ছিলেন, অরুণ দত্ত মজুমদারের মতো পুরনো নেতারা ছিলেন, শতুরায় ছিলেন, এ ধরনের অনেক ছিলেন। তো এটা একটা ঘটনা যে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস একটা জিনিস লক্ষ্য করলাম, যে হিন্দু এলাকাগুলোতে বেশি করে কাজ করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এবং এই সূত্র ধরে হয়তো, আমি এটা বলছি না যে কারণটা এটাই যে কংগ্রেস বরাক উপত্যকা থেকে শুধুমাত্র একজনকে দিয়েছে এবং যাকে দিয়েছে তিনি হিন্দু। তো এই যে বিষয়টা তাৎপর্যপূর্ণ ঘটনা। তো আগামীতে দেখা যাক কংগ্রেস রাজনীতি কোন খাতে প্রবাহিত হয়। তবে এই যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এর ফলে বরাকের রাজনীতিতে, কংগ্রেস রাজনীতিতে অনেক উথাল পাতাল হবে, এটা নিশ্চিতভাবেই। অনেকে এটাকে মেনে নিতে পারছেন না, অনেকে আবার মানছেন। এই দুই মানা এবং না মানার মধ্যে যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং এর ফলাফল আগামীতে কি হয়, সেটাই দেখার বিষয়। নমস্কার।